আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর পাঠ 14 বাংলা থেকে পাঠ 14 নদীর দেশ। কি বলতো, আমাদের যে গল্প নিয়ে আজকে আমরা আলোচনা করব এই গল্পের নাম হলো নদীর দেশ। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম ভিডিও আপলোড করলে, শিক্ষামূলক ভিডিও আপলোড করলে তুমি তোমার ফোনের নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আচ্ছা, প্রথমে আগে আমরা যে গল্পটা আছে গল্পটা সুন্দর করে পড়ে নেব। হ্যাঁ, গল্প পড়ে এখান থেকে শব্দার্থ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, যা যা পড়া দরকার আমরা এখান থেকে খুঁটিনাটি আলোচনা করব। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বাংলাদেশ নদীর দেশ। বাংলাদেশ নদীর দেশ, এই জন্য বাংলাদেশকে কি বলা হয় বলতো? নদীমাতৃক দেশ। বাংলাদেশকে কি বলা হয়? নদীমাতৃক দেশ। শত শত নদী আছে এই দেশে। তাহলে আমি যদি বলি নদী, নদীর সমার্থক শব্দ আমরা কি জানি? তটিনী। কি জানি বলতো? তটিনী। নদীর সমার্থক শব্দ কি? তটিনী। আচ্ছা, জালের মতো জড়িয়ে আছে সেগুলোর কত সুন্দর সুন্দর নাম। আচ্ছা, আমরা জানি জাল, এই জাল অর্থ কি বলতো? ফাঁদ, বা এই জাল মানে নকলও হয়। আচ্ছা, এখানে আমরা জাল মানে আমরা লিখবো হলো কি? ফাঁদ। জাল মানে কি লিখবো? ফাঁদ। আচ্ছা, জালের মতো জড়িয়ে আছে সেগুলোর কত সুন্দর সুন্দর নাম। মুখে আগুন নেই, কিন্তু নদীর নাম আগুনমুখা। প্রত্যেকটা লাইন তোমরা বেশ মনোযোগ দিয়ে শুনবা, কারণ গল্প যদি তুমি ভালো করে পড়ে থাকো তাহলে গল্পের ভিতর থেকে যত প্রশ্ন, উত্তর, শব্দার্থ, সমার্থক শব্দ যাই আসুক না কেন সে উত্তরটা তুমি সহজেই করতে পারবা। আচ্ছা, এখানে দেখো একটা কি রয়েছে আমাদের? যুক্ত বর্ণ। এখানে কি রয়েছে? যুক্ত বর্ণ। এখানে যদি আমরা এই যুক্ত বর্ণটাকে যদি আমরা ভাঙাই তাহলে পাবো দন্ত ন যোগ ত যোগ কি হবে? উকার। ঠিক আছে, এরকম যুক্ত বর্ণ আমাদের সামনে অনেক আসবে। আবার আরেকটার নাম দুধ কুমার। এগুলো কিন্তু কিসের নাম বলতো? আগুনমুখা, দুধ কুমার, এগুলো হলো নদীর নাম। যেন দুধের নদী, ধানের নামে মিলিয়ে নাম ধানতারা, ধানসিঁড়ি, এগুলো ছোট নদী। তার মানে আগুনমুখা, দুধকুমার, ধানতারা, ধানসিঁড়ি এগুলো কি নদী? ছোট নদী। বড় বড় নদীও আছে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। তো দেখো এই ব্রহ্মপুত্র বানানে এখানে একটা কি রয়েছে? যুক্ত বর্ণ রয়েছে। এটা অনেকে ক্ষীয় বলে ভুল করে থাকে, কিন্তু না, ক্ষীয় আর যুক্ত বর্ণের মধ্যে দুটো পার্থক্য আছে। ক্ষীয় যেটা, এটা হলো আমাদের, এটা হলো গোল। এই যে এই আকৃতি যেটা, এটা হলো কি বলতো? গোল। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা যুক্ত বর্ণকে মানে ক্ষীয়কে যদি আমরা ভাগি তাহলে কি হবে? ক যোগ মূর্ধন্য স, আর এই যে হম, এটা উচ্চারণ হবে হম। হ্যাঁ, এইটাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে কি হবে? হ যোগ ম। ওকে, এই দুটা অনেকেই ভুল করে থাকে, তোমাদের ভুল করা যাবে না। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এগুলো দেখতে থাকো। সব নদী একরকম নয়। সব নদী কি নয়? একরকম নয়। কিছু নদী এঁকে বেঁকে চলে, কিছু চলে সোজাভাবে। কিছু নদী শান্ত। এখানে দেখো আমরা দুইটা জিনিস পাবো। শান্ত মানে কি? নিরীহ। আবার এ দন্ত ন যুক্ত বর্ণ যন্তন্য যোগ ত, শান্ত। হ্যাঁ, আবার এটাকে যদি আমরা বিপরীত শব্দ করি, এই শান্তর বিপরীত শব্দ কি হবে? অশান্ত। শান্তর বিপরীত শব্দ কি হবে? অশান্ত। ওকে, আচ্ছা, কিছু নদীর স্রোত বেশি। আচ্ছা, স্রোত কি? পানির প্রবাহ বা ধারা। স্রোত হলো প্রবাহ, ধারা বা গতি, যেটা একটা লিখলেই হবে। হ্যাঁ, বা স্রোতধারাও যদি কেউ লেখে তাও হবে।
আচ্ছা, এখানে শান্ত আরেকটা আমরা যে লিখতে পারি ধীরও হয়, হ্যাঁ, ধীর এটাও হতে পারে। আচ্ছা, এরপরে আসি ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র বাংলাদেশের কি নদী? বড় নদী। ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী। ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতে, মনে রাখতে হবে। ব্রহ্মপুত্রের জন্ম কোথায়? হিমালয় পর্বতে। ব্রহ্মপুত্র বাংলাদেশের কি নদী? বড় নদী। সেখান থেকে শুরু হয়ে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে। আমরা জানি পথ মানে কি বলতো? রাস্তা। পথ মানে কি? রাস্তা। আর এক নদী পদ্মা। আচ্ছা, হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরেক নদী, তার মানে হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরেক নদীর নাম হলো কি? পদ্মা। এর আগে আমরা দুটো দেখেছি। আচ্ছা, ব্রহ্মপুত্রের জন্মটাও কোথায়? ব্রহ্মপুত্রের জন্মটাও কোথায়? এই যে হিমালয়ে। পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত। পদ্মা নদীর ইলিশ কি? বিখ্যাত, এটা আমরা সবাই জানি এবং খুব স্বাদের। এই স্বাদের কারণেই পদ্মা নদীর ইলিশটা খুবই বিখ্যাত। এই নদীতে ঘড়িয়াল দেখা যায়। কোন নদীতে? পদ্মা নদীতে। কোন নদীতে ঘড়িয়াল দেখা যায়? পদ্মা নদীতে। ঘড়িয়াল দেখতে কুমিরের মতো, অর্থাৎ ঘড়িয়াল হলো, আমরা যদি শব্দের অর্থ আসে তাহলে লিখব যে কুমির প্রজাতির একটা প্রাণী। কুমির প্রজাতির একটি প্রাণী। কুমির প্রজাতির একটা প্রাণী ঘড়িয়াল। ওকে। আচ্ছা, কিন্তু খুব নিরীহ। এই নিরীহ মানে কি? এখানে শান্ত লিখতে পারি আমরা, আমরা লিখতে পারি অসহায়। হ্যাঁ। আচ্ছা, মানুষকে আক্রমণ করে না। মানুষকে কি করে না? আক্রমণ করে না। এই আক্রমণ মানে কি আমরা জানি বলতো? আক্রমণ মানে কি? হামলা। আক্রমণ করে না। যমুনাও বড় নদী। এই নদীতে বাঘাইর নামের বড় মাছ পাওয়া যায়। আমরা জানি যে বাঘাইর একটা কি? মাছ। বাংলাদেশের আরেক প্রধান নদী মেঘনা। বাংলাদেশের আরেক কি নদী? প্রধান নদী মেঘনা। সরি, ওকে। বাংলাদেশের আরেক প্রধান নদী মেঘনা। এখানে প্রধান যদি কখনো তোমাদের শব্দের অর্থ হিসেবে আসে তাহলে আমরা লিখতে পারি অন্যতম লিখতে পারো, অথবা নেতা লেখা যেতে পারে, সমস্যা নেই। অন্যতম বা নেতা, তো এটা শব্দের উপর নির্ভর করে, কোথায় বসবে তার উপর নির্ভর করে এর নেতা হবে। হ্যাঁ, যেমন যতগুলো নদী আছে, নদীর সবগুলো যে বড় নদীগুলো আছে, তার মানে ছোট নদীর নেতা হলো বড় নদীগুলো, এরকম। আচ্ছা, মেঘনায় এক সময়ে অনেক ডলফিন দেখা যেত। ডলফিন যদি শব্দের অর্থে দিয়েই থাকে বা এসেই থাকে তাহলে আমরা এটা কি লিখব? তিমি জাতীয়, তিমি জাতীয় প্রাণী। তিমি জাতীয় প্রাণী। আচ্ছা, এই মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। তাহলে মেঘনা কোথায় মিশেছে? বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এখানে আমাদের একটা কি আছে? যুক্তবর্ণ আছে, ইউ যোগ গ। ঠিক আছে, বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। আচ্ছা, এই প্রধান আমরা যদি মানে বিপরীত শব্দ লিখতে যাই তাহলে কি হবে? অপ্রধান। প্রধান, অপ্রধান। এরকম পড়তে পড়তে আমরা অনেক সমার্থক শব্দ, বিপরীত শব্দ, যুক্তবর্ণ সব কিছু পেয়ে যাব। আচ্ছা, একটা মজার নদী আছে, নাম তার আত্রাই। কি নদী? আত্রাই। আচ্ছা, দেখো এখানে ত র ফলা, যখন আমরা এর উপর মাত্রা দেব তখন কিন্তু এটা কি হয়ে যাবে বলো তো? ত যোগ র ফলা, এটা একটা। আচ্ছা, আরেকটা আছে এ। এই এটা কিন্তু তখন আর যুক্ত বর্ণ নয়, যদি কিনা আমরা এর উপরে মাত্রা না দিই তাহলে এটা একটা কি? স্বরবর্ণ। এটা একটা কি? স্বরবর্ণ। আর যখনই এরপর মাত্রা হয়ে যাবে তখন এটা কি হয়ে যাবে? যুক্ত বর্ণ। এটা আমাদের মাথায় রাখতে হবে। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে, যেন শখ হয়েছে প্রতিবেশী দেশকে দেখে আসার। তাহলে শখ মানে কি আমরা বলতে পারি? ইচ্ছা বা স্বাদ। ইচ্ছা বা স্বাদ। ওকে। প্রতিবেশী আমরা কি জানি? প্রতিবেশী অর্থ কি?
পড়শি, প্রতিবেশী অর্থ কি? পড়শি, হ্যাঁ, প্রতিবেশী দেশকে দেখে আসার। তাহলে কোন নদী এটা ছিল? আত্রাই নদী। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে এক নদী, নাম তার নাফ। অর্থাৎ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এই প্রশ্নটা আসে যে বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? নাফ নদী, এটা মনে রাখতে হবে। ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়ে, আচ্ছা লুসাই পাহাড় অর্থ আমরা কি জানি? পর্বত। ওকে, বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলী। তাহলে এই কর্ণফুলী নদীর জন্ম কিন্তু আমাদের কোথায়? আমরা একটু আগে দেখে আসলাম কোথায় কর্ণফুলী নদীর জন্ম। আচ্ছা, লুসাই পাহাড়ে। যদি প্রশ্ন আসে তাহলে আমরা একটা বলতে পারবো যে লুসাই পাহাড়ে সরি, তাহলে বাংলাদেশে ঢুকেছে কি? কর্ণফুলী। তা কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায়? লুসাই পাহাড়, মাথায় রাখতে হবে। নদীটি বেশ খরস্রোতা। নদীটি বেশ কি? খরস্রোতা। তাহলে আমরা কি জানি যে খরস্রোতা শব্দের অর্থ কি? বলো। আমরা লিখতে পারি যে প্রবল বেগে ধাবিত। প্রবল বেগে, এটা গয়ে একার, একটু বোঝা যাচ্ছে না। প্রবল বেগে ধাবিত। আর বেশ অর্থ কি? এখানে বোঝাচ্ছে অনেক বা মোটামুটি, এরকম লেখা মানে যেতে পারে আর কি। আমরা জানি তো বেশ মানে সাধারণ অর্থ হলো কি? ভালো বা চমৎকার, এরকম। আচ্ছা, একটা শব্দ বাক্যের উপর নির্ভর করবে সে আসলে কি অর্থটা প্রদান করবে সেখানে। যদি আসে তাহলে আমরা লিখতে পারবো অনেক ভালো, যেটা লেখে সেটাই হবে, সমস্যা নেই। আচ্ছা, বাংলাদেশের আরেক নদী হলো হালদা। বাংলাদেশের আরেক নদী কি? হালদা নদী। এই নদী অর্থাৎ এই হালদা নদী মা মাছের কাছে খুব প্রিয়। কোন মাছের কাছে? মা মাছের কাছে এই হালদা নদী খুব প্রিয়। ডিম ছাড়ার জন্য মা মাছ হালদা নদীতে আসে। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রশ্ন হবে। কিছু নদী বনের ভেতর দিয়ে গেছে। কিছু নদী বনের ভেতর দিয়ে গেছে। আমরা জানি বন হলো কি? জঙ্গল। কিছু নদী বনের ভেতর দিয়ে গেছে, যেমন হলো হরিণটানা, বলেশ্বর। এখানে আমরা একটা যুক্ত বর্ণ পেলাম, তালবস্য যোগ ব। হ্যাঁ, যদি শব্দ লিখতে বলে তাহলে আমরা একটা শব্দ লিখে দিলাম বিশ্ব। বলেশ্বর, নীলকমল, এরকম নদী। এসব নদী সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে চলেছে। বয়ে অর্থ কি? প্রবাহিত। বয়ে অর্থ কি? প্রবাহিত চল। হ্যাঁ, আচ্ছা, এসব নদীতে আছে কুমির, কাঁকড়া আর নানা প্রজাতির মাছ। তাহলে প্রজাতি অর্থ কি? প্রাণীকুল। প্রজাতি অর্থ কি? প্রাণীকুল। ঠিক আছে। এরপরে সাপের মতো পেঁচানো একটা নদী আছে, নাম তার সোমেশ্বরী। সাপের মতো পেঁচানো একটা নদী আছে, নাম কি? সোমেশ্বরী। এই নদী বালুকণা বয়ে আনে। পিয়াইন আরেক নদী পাহাড়ি ঢলের সময় সে ছোট বড় পাথর বয়ে আনে। তাহলে ঢল হলো কি? ঢল। এ ঢল অর্থ কি বলতো? পাহাড় থেকে নেমে আসা, পাহাড় থেকে নেমে আসা পানির, অথবা নেমে আসা, পাহাড় থেকে নেমে আসা জলরাশি। জলরাশি। ওকে, পাহাড় থেকে নেমে আসা জলরাশি। এই ঢল যদি কখনো আসে, ঢল অর্থ কি? আমরা এটা লিখতে পারবো। ভেবে দেখো ছোট 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 নদীরও কি শক্তি। দুঃখের কথা কি জানো? এত সুন্দর সুন্দর নদী, কিন্তু নদীর পানি দূষিত হয়ে পড়ছে। আমরা জানি দূষিত মানে কি? নষ্ট, ময়লা আবর্জনা বা অনেক কিছু দিয়ে নষ্ট হয়ে পড়ছে। আমরাই নদীতে পলিথিন আর ময়লা আবর্জনা ফেলছে। এই যে ময়লা আবর্জনা, পলিথিন, বিভিন্ন কলকারখানার দ্রব্য পানিতে ফেলার কারণে নদীর পানিগুলো কি হয়ে যায়? দূষিত হয়ে যায়। নদীকে কি করছে? নোংরা করছে। নোংরা মানে কি বলতো? অপরিষ্কার। অপরিষ্কার। আচ্ছা, ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি ময়লায়
কালো হয়ে গেছে। ময়লা কি? নোংরা লিখতে পারি আমরা। কালো হয়ে গেছে, ওখানে মাছ নেই, ব্যবহারের উপযোগী পরিষ্কার পানি নেই। আবার মানুষ নদী ভরাট করে ফেলছে, উজানি। উজানি বাদ দিচ্ছে। স্রোতের উজান অর্থ কি? স্রোতের কি? বিপরীত। ওকে, স্রোতের বিপরীতে কি? বাঁধ দিচ্ছে। ফলে নদী মরে যাচ্ছে। কিন্তু নদী বাঁচলে নদীর মাছ আর অন্য জীব বাঁচবে। নদী বাঁচলে আমরা বাঁচব, বাংলাদেশ বাঁচবে। আশা করি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে গল্পটা পড়েছো, এবং যে গল্প যে যত ভালো করে পড়বে তার জন্য প্রশ্নের উত্তর, যে কোনো ধরনের প্রশ্নের উত্তর তার কাছে খুব সহজ হয়ে যাবে। তোমাদের বইয়ে যে শব্দের অর্থগুলো দেওয়া আছে, এই শব্দের অর্থগুলোর পাশাপাশি আমি কিছু শব্দের অর্থ দিয়েছি। এই শব্দের অর্থগুলো অবশ্যই তোমরা লিখে নিবা, তারপরে খাতায় তুলে নিয়ে পড়বা। প্রজাতি অর্থ কি? প্রাণীকুল। ঢল পাহাড় থেকে নেমে আসা জলরাশি। উজান অর্থ কি? স্রোতের বিপরীত। আর এগুলো তো আছেই। স্রোত অর্থ কি? পানির প্রবাহ, খরস্রোতা, অনেক স্রোত আছে যার। দূষিত অর্থ হলো নষ্ট। ডলফিন অর্থ তিমি জাতীয় জলজ প্রাণী, বিখ্যাত নামকরা, নিরীহ, শান্ত। নদী অর্থ কি? তটিনী। জাল অর্থ কি? ফাঁদ। এরপরে আগুন অর্থ কি দেওয়া আছে? অগ্নি, সব, সকল, শান্ত, নিরীহ, পর্বত, পাহাড়, বিখ্যাত, নামকরা বা প্রসিদ্ধ। আক্রমণ, হামলা, ঘড়িয়াল, মেছো কুমির বা ঘট কুমির, আচ্ছা, বা কুমির জাতীয় এক ধরনের প্রাণী, এটা লেখা হবে। শখ অর্থ কি? ইচ্ছা। প্রতিবেশী অর্থ পড়শি। বয় অর্থ কি? প্রবাহিত। ঠিক আছে, দেখো অনুশীলনের 1 নম্বরে বলা আছে যে বাক্য তৈরি করি ও লিখি। এখানে কি দেওয়া আছে? এঁকে বেঁকে। তাহলে আমরা কি লিখতে পারি? যে নদী এঁকে বেঁকে চলে। এই এঁকে বেঁকে শব্দ দিয়ে তুমি তোমার মতো করেও কিন্তু বাক্যটা লিখতে পারবা। ঠিক আছে, এখানে জাস্ট আমি তোমাদের একটু দেখে দিচ্ছি কিভাবে লিখতে হবে। আচ্ছা, স্রোত আমরা জানি যে কি? কর্ণফুলী নদীতে অনেক স্রোত দেখা যায়। এটা তোমরা তোমাদের নিজের মতো করে লিখতে পারবা, অর্থাৎ যে শব্দ দিয়ে বাক্য তৈরি করবা ওই শব্দটা ওই বাক্যের মধ্যে থাকলেই হবে। শান্ত, আচ্ছা, ছোট ছোট নদীগুলো কি হয়? শান্ত প্রকৃতির হয়ে থাকে। ঠিক আছে, এরপরে শখ, বই পড়া আমার শখ। ঠিক আছে, এরপরে শক্তি, খাবার খেলে শক্তি খাবার খেলে কি হয়? শক্তি হয়। 2 নম্বরে আছে সঠিক উত্তরটি বলি ও লিখি। সঠিক উত্তরটি বলি ও লিখি। তাহলে কি? ছোট নদী, এর মধ্যে কোনটা? ছোট নদী পদ্মা, মেঘনা, যমুনা। আমরা জানি যে বড় নদী পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। তার মানে এই 4টার বাইরে যেটা থাকবে সেটাই হলো ছোট নদী। তাহলে আমাদের ছোট নদীর নাম কি? ধানতারা। আচ্ছা, এরপরে হিমালয় পর্বতে জন্ম। তাহলে কোন নদীর জন্ম হিমালয় পর্বতে? আমরা একটু দেখে নেব। হিমালয় পর্বতে জন্ম হলো আমাদের কি? পদ্মা নদীর। আচ্ছা, বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত করেছে। দেখো আমরা যখন গল্প পড়েছি তখনই আমি তোমাদের বলেছি, এটা কিন্তু মনে রাখতে হবে। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে কোন নদী? নাফ নদী। প্রতিবেশী দেশকে দেখে আসার শখ হয়েছে কোন নদীর? আত্রাই নদী।
আচ্ছা, বর্ণগুলো সাজিয়ে লিখলেও শব্দ হবে না। তার মধ্যে এখানে এমন একটা আহ, এলোমেলো শব্দ আছে যেটা সাজিয়ে লিখলে কি হবে না, শব্দ হবে না। তাহলে আমরা একটু চেষ্টা করে দেখি এটা কি হবে। দেখো, ঘড়ি আল, এটা কি হলো, ঘড়িয়াল, ঘ রি আ ল, ঘড়িয়াল। তাহলে এটা কি, বা ঘা ইড়, কি হলো, বাঘাইড়। তাহলে এটাও পেলাম, এটাও পেলাম। এটা হবে কি, হি মা লয়। ঠিক আছে, আমরা তিনটা পেলাম। তাহলে অবশ্যই আমাদের কি এইটা হবে না, এটা কোনোভাবেই এটাকে কি করা যাবে না, সাজানো যাবে না। ঠিক আছে। 3 নম্বরে বলেছে যে মিল করে বাক্য লিখি। দেখো এখানে ক থেকে চ পর্যন্ত দেওয়া আছে, এখানে এদিকে ফাঁকা ঘরগুলো দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, বাক্য লিখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি যে হিমালয় থেকে, ক নাম্বারটা যদি আমরা লিখি, হিমালয় থেকে যাত্রা শুরু করেছে, হিমালয় থেকে যাত্রা শুরু করেছে কোন নদী হবে, পদ্মা নদী। অর্থাৎ এর সাথে হবে কোনটা, পদ্মা। ওকে, হিমালয় থেকে যাত্রা শুরু করেছে পদ্মা নদী, এটা আমরা পেয়ে গেলাম। খ নম্বরে বলেছে বঙ্গোপসাগরে মিশেছে মেঘনা নদী। তাহলে কি হবে, বঙ্গোপসাগরে মিশেছে মেঘনা নদী। আচ্ছা, কি হবে, বঙ্গোপসাগরে মিশেছে কি নদী, মেঘনা নদী। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি, গ নম্বরে বলছে ভারতের লুসাই পাহাড়, ভারতের লুসাই পাহাড় থেকে, ভারতের লুসাই পাহাড় থেকে, আচ্ছা, ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম কোন নদীর, ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম কোন নদীর, কর্ণফুলী নদীর। কর্ণফুলী নদীর। ঠিক আছে। এরপরে মা মাছেরা ডিম ছাড়ার জন্য আসে, মা মাছেরা, ঘ নাম্বারটা কি হবে, মা মাছেরা ডিম ছাড়ার জন্য আসে কোন নদীতে, হালদা নদীতে। ঠিক আছে। আমি তোমাদেরকে গল্প পড়ার সময় বলেছিলাম যে প্রত্যেকটা লাইন আমাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, এরপরে সাপের মতো পেঁচিয়ে চলছে কোন নদী, আমরা জানি সোমেশ্বরী। সাপের মতো পেঁচিয়ে, সাপের মতো পেঁচিয়ে চলেছে সোমেশ্বরী নদী। লাস্ট, ছোট বড় পাথর বয়ে আনি কোন নদী, ছোট বড় পাথর বয়ে আনি কোন নদী হবে, পিয়াইন নদী। ঠিক আছে, ছোট বড় পাথর বয়ে আনি কোন নদী, পিয়াইন নদী। এবার 4 নম্বর সমস্যাটা সমাধান করব। ক নম্বরে বলেছে কোন নদীর ইলিশ বিখ্যাত। তাহলে আমরা এই জিনিসটা বাদ দিয়ে আমরা এখানে কি লিখতে পারি,
পদ্মা। কোন নদীর ইলিশ বিখ্যাত? পদ্মা নদীর ইলিশ বিখ্যাত। তখন কিন্তু এই প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, তখন কি হয়ে যাবে? ডারি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে? আমরা শুধু সুন্দর করে এই শব্দটা তুলে দিয়ে আমরা কি লিখব? হরিণটানা নদী সুন্দর বনের, ঠিক আছে, সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে। এরপরে বলেছে যে বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে কেন? এটা আমরা সবাই জানি যে ময়লা আবর্জনা আমরা লিখি বুড়িগঙ্গা, আমরা এভাবে লিখব যে বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে ময়লা আবর্জনা, ময়লা আবর্জনা আর পলিথিন, এটা আরও অনেক কারণ হতে পারে, ময়লা আবর্জনা আর পলিথিন ফেলার কারণে কি হয়েছে? বুড়িগঙ্গার পানি কালো হয়ে গেছে। হ্যাঁ, এটা আরও অনেক কারণ হতে পারে, আমরা অনেকগুলো কারণ দেখাতে পারবো বুড়িগঙ্গা নদীর পানি কালো কেন হয়ে গেছে। এবং এটা আমাদের মনে রাখবা যে এই শব্দটা কিন্তু তোমাদের রচনামূলক বা বর্ণনামূলক প্রশ্ন হিসেবে এটা থাকতে পারে, ঠিক আছে, রচনামূলক প্রশ্ন হিসেবে এটা হতে পারে। কি কারণে নদীর পানি দূষিত হয়? আচ্ছা, নদীর পানি, এটাও আমরা অনেক কারণ দেখাতে পারবো যে এই যে ময়লা আবর্জনা আর পলিথিন এবং কলকারখানার বজ্র পদার্থ ফেলার কারণে, হ্যাঁ, তারপরে যে এখানে ট্রলার বা লঞ্চগুলো চলে, লঞ্চের যে কি বলে পেট্রোল বা ডিজেল যাই বলো না কেন, এটা পড়ার কারণে নদীর পানি কি হয়ে যায়? দূষিত হয়। নদী মরে যাচ্ছে কেন? নদী মরে যাচ্ছে কেন? নদী ভরাট, এটা হলো মানে ছোট করে যদি আমরা বলি নদী ভরাট আর কি বাঁধ দেওয়া, নদী ভরাট ও বাঁধ দেওয়ার কারণে, আচ্ছা, নদী ভরাট ও বাঁধ দেওয়ার কারণে কি হয়ে যাচ্ছে? নদীগুলো মরে যাচ্ছে। নদী ভরাট ও বাঁধ দেওয়ার কারণে নদীগুলো মরে যাচ্ছে। আচ্ছা, আমরা গ এবং ঘ, বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে কেন, এটা এবং কি কারণে নদীর পানি দূষিত হয়, এটা এই দুটা কিন্তু রচনামূলক বা বর্ণনামূলক প্রশ্ন হিসেবে আসার সম্ভাবনাও খুব বেশি। তো এই জন্য আমাদেরকে একটু বিস্তারিত জানতে হবে। আচ্ছা, এখানে 5 নম্বর বলেছে, দেখো 3টি বড় নদী 3টি ছোট নদীর নাম লেখো। এটা কিন্তু আমরা পড়েছি। বড় নদী হলো আমাদের কি? পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। আর 3টি ছোট নদীর নাম আমরা কি জানলাম? সোমেশ্বরী, পিয়াইন, দুধকুমার, ধানতারা, ধানসিঁড়ি, এগুলো হলো আমাদের কি? ছোট নদী, ঠিক আছে। এবং শেষে বলেছে একটা নদীর ছবি আঁকো, সুন্দর করে নদীর একটা ছবি আঁকতে পারো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো, যাতে এরকম ভিডিও আরও অনেক ভিডিও করার অনুপ্রেরণা আমি পেয়ে থাকি। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।